তাতে ওরা নিরস্ত হয়নি। সর্বশেষ আমার বাবার কাছ থেকে ওই জল ছোঁয়ার অপরাধে জরিমানার টাকা পর্যন্ত আদায় করেছে। বরদার মহারাজ মহানুভব তার প্রতিরক্ষা দপ্তরের সচিবের পদে আমাকে নিযুক্ত করেছেন। অফিসের পিয়ন পিপাসায় আমাকে এক গ্লাস জল এগিয়ে দেয়নি। অফিসের সামান্য কেরানি দূর থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছুঁড়ে ছুঁড়ে আমার টেবিলে ফেলেছে, তাকে ওরা নিরস্ত হয়নি। সর্বশেষ হোটেল থেকে আমাকে মেরে দাঁড়িয়ে বিতাড়িত করেছে। দেশের প্রতিরক্ষা দপ্তরের একজন সচিবের যদি এই অবস্থা হয়, তাহলে সে দেশের নিরন্ন দুঃখ দলিত মজিত নির্যাতিত নিষ্পেষিত অস্পৃশ্য মানুষদের কি অবস্থা হতে পারে বিষয়টা আপনি একটু অনুভব করুন, একবার একটু ভেবে দেখুন। আজ যদি ভারতবর্ষ স্বাধীন হয়, আজ যদি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক পায়, তাহলে তখন আমার এই দলিত মানুষরা কি তাদের সামাজিক অধিকার ফিরে পাবে? আপনারা কি পারবেন তাদের সামাজিক সাম্যের অধিকার ফিরিয়ে দিতে? না না, কখনো তা পাবেন না। তাই স্বায়ত্তশাসন দেওয়ার আগে এ বিষয়ে গভীর চিন্তা ভাবনা করার একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। বহু চিন্তার ব্যাপার আছে। বিষয়টাকে হবে গৌরবলা বৈঠকে পেশ করিবে। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আপনি গোল টেবিলে বৈঠকে পেশ করবেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ক্ষমতা হস্তান্তরের আগে আমরা চাই দলিতদের দাসত্ব মুক্তির পূর্ণ প্রতিশ্রুতি। ক্ষমতা সমাজের আসন সংরক্ষণের জন্য ম্যাজিস্ট্রেটে আমি রিপোর্ট পেশ করিব। I am pleased to your argument. Goodbye. এই যে ভিড়, আজকের খবরের কাগজে বললাম ব্রিটিশ সরকার নাকি তোমাদের অনুন্নত সমাজকে স্বীকৃতি দিতে চাইছে। এ বিষয়ে নাকি মন্টেগু চেঞ্জ কোর্টের সঙ্গে তোমার আলোচনা হয়েছে। আপনি ঠিকই শুনেছেন, আমাদের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার আমাদের রিজার্ভেশন কোটা মেনে নিতে বাধ্য হয়েছে। তাহলে তো বেশ জোরেই ধাক্কা দিয়েছে বলে মনে হচ্ছে। এই আন্দোলনের হাওয়াটা ধরে রাখা দরকার। এই গ্রামগঞ্জের মানুষকে জাগিয়ে তোলো ভীম। আর আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব, কিন্তু আন্দোলনকে পুরুধার করতে হলে, আন্দোলনকে চালনা করতে হলে যেটা প্রয়োজন তা হচ্ছে সংবাদপত্র। আমাদের সংস্থার কোনো সংবাদপত্র বা মুখপত্র নেই, অথচ আমাদের প্রতিবেদন ওই বর্ণ হিন্দুদের পত্রিকায় কখনো ছাপা হয়ে বেরোবে না। তাহলে তোমরা একটা নিজস্ব পত্রিকা প্রকাশ করো। আর কি করে তা সম্ভব? পত্রিকা প্রকাশ করতে হলে প্রচুর টাকার দরকার, আলাদা একটা ঘরের দরকার। আরে এসব কথা তুমি আগে আমাকে বলোনি কেন বলো? আমি সব ব্যবস্থা করে দিতাম। ঠিক আছে, ওই পত্রিকার কত টাকা লাগবে আর পত্রিকার নামটা কি হবে সেটা নিয়ে আলোচনা করো। নামটা নিয়ে আমরা বসেছিলাম। চারিদিক থেকে বিভিন্ন নামের প্রস্তাব এসেছিল। তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে পত্রিকার নাম হওয়া উচিত মুখ নায়ক। মুখ নায়ক মানে লিডার অফ দ্য ডাক। বা চমৎকার, এবং সময় উপযোগী। এই অনুন্নত মুখদের মুখে তুমি ভাষা দিয়ে যাও ভীম। আপনি যদি আমার পাশে থাকেন, আপনি যদি প্রেরণা দিন, আপনি যদি সহানুভূতি রাখেন, তাহলে আমি নিশ্চয়ই এখানে সহানুভূতি দিই। তাহলে পত্রিকা নিয়ে দ্বিতীয় কোনো বৈঠকের প্রয়োজন নেই। আমি ওই বড়দার মহারাজা শাহজিরাকে বলে টাকার বন্দোবস্ত করে দিচ্ছি। তোমরা তোমাদের কাজ আরম্ভ করে দাও। আপনি আমার চিন্তা মুক্ত করলেন কৃষ্ণাজি। ওঠো ভীম, এবার ওঠো, জেগে ওঠো ভীম। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তুমি ভারতবর্ষের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হতে চলেছ। তুমি দলিত মানুষের নেতা। কারোর কাছে মাথা নত করো না ভীম। এই মাথা ছাত্র জীবন থেকে আপনার পায়ে নত হয়ে আছে। আপনি পথ না দেখালে, হাত ধরে বড়দার মহারাজের কাছে নিয়ে না গেলে, গোলাপদের মহারাজের সঙ্গে পরিচয় করিয়ে না দিলে আমাকে কে চিনত? বনফুল বনে ফুটে বনেই ছড়ে যেত, মানুষের কোনো অধিকারই আসতো না। জেগে ওঠো ভীম। যারা মানুষের অধিকার দিতে চায় না তাদের কাছ থেকে অধিকার ছিনিয়ে নাও। আত্মনির্ভরশীল, আত্মনয়ন করো, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিও না। আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফিরি। আর শুধু ভাবি যে আপনার মতো একজন খাঁটি ব্রাহ্মণ সন্তান হয়েও আপনি দলিতদের জন্য, অস্পৃশ্যদের জন্য যা করলেন, যে দয়া, যে মহানুভবতা, যে করুণা আপনি দেখালেন, হ্যাঁ বিরল দৃষ্টান্ত। দয়া নয় ভীম, দয়া নয়, বলো ভালোবাসা। আর ব্রাহ্মণদের কথা বলছো, তাহলে শোনো, আমার পূর্বপুরুষরা যে খাঁটি ব্রাহ্মণ ছিল, তারা ঈশ্বর তথা ব্রহ্মাকে দেখেছেন কিনা আমি জানি না। তবে আমি বেদ, পুরাণ, বাইবেল, ত্রিপিটক করে ঈশ্বরকে একান্তভাবে জেনেছি এবং কাছেও পেয়েছি।
আপনি ঈশ্বরকে দেখেছেন, আপনি ব্রহ্মাকে কাছে পেয়েছেন। অবাক হচ্ছ? তবে শোনো, আমি আমার ব্রহ্মা তথা ঈশ্বরকে খুঁজে পেয়েছি এই ভারতের অগণিত নিপীড়িত নির্যাতিত শ্রেণীর দলিত ভাইদের মধ্যে। কারণ ওরাই তো আমার মুখের গ্রাস, আমার পরনের কাপড়, আমার মাথার উপর ছাতা ধরে আমাকে বাঁচিয়ে রেখেছে। কৃষ্ণজি, আমি শুধু ভাবছি যে আপনার মতো দেশপ্রাণ, আপনার মতো সমাজ সংস্কারক, আপনার মতো মহান ব্যক্তিত্ব ভারতের ঘরে ঘরে কেন জন্মগ্রহণ করলেন না? কেন জাতপাতের ভেদাভেদ মনকে দূরে ছুড়ে ফেলে দিয়ে এই ভালোবাসার মন্ত্র ওই শাস্ত্রকারদের গায়ে ফেলে দিলেন না? শোনো বীর, ভাবাবেগ বীরের ধর্ম নয়। বীরের ধর্ম কর্তব্য পালন ও ভালোবাসা। আমার হাতে হাত মিলিয়ে আকাশের পানে বস্ত্র মুষ্টি তুলে বলো, আমি ভালোবাসি আমার মাতৃভূমি ভারতবর্ষকে। আমি ভালোবাসি আমার মাতৃভূমি ভারতবর্ষকে। আমি ভালোবাসি ভারতের অগণিত নিপীড়িত নির্যাতিত শ্রেণীর দলিত ভাইদের। আমি ভালোবাসি ভারতের অগণিত নির্যাতিত নিষ্পেষিত দলিত ভাইদের। ভারতের সার্বিক উন্নতি এবং মুক্তি হোক আমার ধ্যান ও জ্ঞান। ভারতের সার্বিক উন্নতি এবং মুক্তি হোক আবার ধ্যান ও জ্ঞান। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। আম্বেদকর জি, এসো এসো। আমি তো তোমার কাছে লোক পাঠিয়েছিলাম, নিশ্চয়ই তুমি খবর পেয়েছো। খবর আমি পেয়েছি এবং আপনি অনশনে বলেছেন সে সংবাদে পেয়েছি, কিন্তু হঠাৎ এমন যে সাংঘাতিক ঘটনা ঘটে গেল যে আপনাদের অনশন করতে হচ্ছে। তোমার সাথে আমার কিছু জরুরি আলাপ আলোচনা আছে। আমি আশা করি তুমি এই কথাগুলো অত্যন্ত গুরুত্ব এবং ধৈর্য সহকারে শুনবে। শুনুন, সর্বদাই আমি ধৈর্যশীল, ধৈর্যের আমার এতটুকু অভাব নেই। আপনি বলুন, কি আপনার বক্তব্য? আমি বলছিলাম, তুমি যে পৃথক নির্বাচনের দাবি তুলেছো, এই দাবিটা তুমি তুলে নাও। তুমি আমাকে চিন্তামুক্ত করো। কেন কেন এই পৃথক নির্বাচনের দাবি সে কি অযৌক্তিক? অযৌক্তিক হয়তো নয়, তবে তবে আমি আশঙ্কা করছি এর ফলে মহান সনাতন হিন্দু ধর্ম ভেঙে দুটুকরো হয়ে যাবে, ভেঙে দুটুকরো হয়ে যাবে, সনাতন হিন্দু ধর্ম হয়ে যাবে। সনাতন হিন্দু ধর্মের অস্তিত্বটা কোথায়? যেটুকু অবশিষ্ট আছে সে তো হিন্দু ধর্মের কঙ্কাল মাত্র। ওই বর্ণ হিন্দুদের অত্যাচারে মুসলমান শাসনকালে দলে দলে অচ্ছুত নিপীড়িত নির্যাতিত দলিত শ্রেণীর মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করেছে। ওই বর্ণ হিন্দুদের অত্যাচারে ওই দলে দলে মানুষ ব্রিটিশ শাসনকালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। তারা আজ একটা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। এসব তত্ত্ব সবই আপনার জানা। এত সব জানা সত্ত্বেও আপনি কি আপনার ওই মহান হিন্দু ধর্মের অনুকীর্তন করবেন? যে ধর্ম মানুষের সঙ্গে মানুষকে মিশতে দেয় না, মানুষ মানুষকে ভাই বলে বুকে জড়িয়ে ধরে না, মানুষ মানুষের বুকের রক্ত পিষে চিপড়ে খায়, মানুষ মানুষকে তোলে চুষে সমভূমি করে দেয়, মানুষের কঙ্কালের উপর দিয়ে মানুষ অট্টহাস্যে বিচরণ করে, এটা কিসের ধর্ম? না না, সে ধর্ম নয়, সে ধর্মের কঙ্কাল, ধর্মের আবর্জনা, ধর্মের বিভীষিকা। হিন্দু ধর্মে বিভেদ আছে, হিন্দু ধর্মের এই বিভেদের প্রাচীর দূর করার জন্যই তো আমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। যেখানে যেখানে আমার প্রাণের চেয়েও প্রিয় ওই হরিজনদের উপরে অত্যাচার হচ্ছে, আমি তো সেখানেই দৌড়ে যাচ্ছি। আর আর ওই বর্ণবাদী হিন্দুরা যদি আমার কথা না শোনে, তাহলে আমি কি করতে পারি আম্বেদকর? আমি অনশন করতে পারি, আমি অনশন করতে পারি, আমি অনশন করতে ওই পারি। হরিজন শব্দটি উদ্ঘাটন করে আপনি দলিত মানুষদের আরো বেশি করে চিহ্নিত করে রেখেছেন। হরিজনেরা রাস্তায় বেরোলে ওই ব্রাহ্মণদের উচ্চমনের মানুষদের নাকে কাপড় দিয়ে কথা বলার ঔদ্ধত্য, কথা বলার সাহস, কথা বলার সুযোগ আপনি করে দিয়েছেন। এটাকে আপনি অস্বীকার করতে পারেন? অস্বীকার আমি করছি না আম্বেদকর, তবে আমি
তোমায় অনুরোধ করছি পৃথক নির্বাচনের দাবিটা তুমি তুলে নাও। আসন সংরক্ষণে আমার পূর্ণ সমর্থন। অসম্ভব, অসম্ভব। আপনার এই ঘৃণ্য প্রস্তাব আমি মেনে নিতে পারছি না। এই প্রস্তাব মেনে নেওয়ার মানে হচ্ছে আমার এই দলিত শ্রেণীর মানুষদের স্বাধীনতার পথকে খড় একটা ঘৃণ্য চক্রান্ত মাত্র আপনি দিয়েছেন। তুমি আমায় ভুল বুঝো না আম্বেদকর। আমি আবার তোমায় অনুরোধ করছি পৃথক নির্বাচনের দাবিটা তুমি তুলে নাও। তবে তবে তুমি যদি আমার এই অনুরোধ না রাখো তাহলে 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 আমি অনশন করবো, আমি আমরণ অনশন করবো, আমি আমার দেহ ত্যাগ করবো। শুনুন, আপনি যেমন অহিংসার পূজারী, আমি তেমনি অহিংসার পথেরই পথিক। কিন্তু আপনার বর্ণ হিন্দুরা যেভাবে হিংসার পথ অবলম্বন করেছে, সেই হিংসার পথ যদি আমার দলিত ভাইরা গ্রহণ করত, তাহলে সমগ্র ভারতবর্ষ জুড়ে আগুনের রেডিশন শিখা জ্বলে উঠত। আর সেই আগুন নিভাতে ওই পৃথক নির্বাচন ছাড়াও আরো অনেক দাবি ইংরেজ সরকার মেনে নিতে বাধ্য হতো। তাই আমরা এই ঘৃণ্য প্রস্তাবে মেনে নিতে পারছি না, কিছুতেই না। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে ব্যক্তি মানুষ হিসেবে আপনাকে আমি শ্রদ্ধা করি। হ্যাঁ, আপনাকে আমি শ্রদ্ধা করি। আর আপনি জীবন বাঁচিয়ে রাখার তাগিদে, মানবিকতার খাতিরে আমার দলিত ভাইদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে পৃথক নির্বাচনের দাবি আমি তুলে নিলাম। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। তুমি দীর্ঘজীবী হও আম্বেদকর। আজ তুমি শুধু আমাকেই রক্ষা করলে না, সাথে সাথে মহান সনাতন হিন্দু ধর্মকে ভাঙার হাত থেকেও রক্ষা করলে। ঈশ্বর তোমার মঙ্গল করুক, ঈশ্বর তোমার মঙ্গল করুক, ঈশ্বর তোমার মঙ্গল করুক। মন্ত্রী হচ্ছে তাই হিসাব জানবে নেই আমার দেশকে পাঠিয়ে আমি এসেছি। আমাকে রাজবাড়িতে বসিয়ে গেল কোথায় ওটা গলাটা ভিজিয়ে নিত না, মেরে গেল তাতে হবে না। আমার ডাককে শুনতে পাচ্ছে না, কত বড় নেতা হচ্ছে। কি ব্যাপার? কে আপনি? কাকে চান? আমাকে ভদ্রতা ধরে না আপনি বলছে। আপনি কে বলতে এসেছেন? হ্যাঁ, চিনতে পারছিস না? আমি থেকে বাইক করে বলে নতুন নিবাস থেকে। আমাকে ক্ষমা করবেন, আপনাকে ঠিক চিনে উঠতে পারছি না। হ্যাঁ, তা চিনতে পারছি কেন? যাকে জগৎ বিখ্যাত মানুষ হয়েছে, তারপর ওই বাংলার মেয়েকে বিয়ে করেছে। কি বলতে এসেছেন তাই বলুন। আমাকে ধমকাচ্ছে, আমাকে চোখ লাগাচ্ছে। আর যদি তোর বাবা বেঁচে থাকতো, তোর বাবা বৌমা বেঁচে থাকতো। আমাকে ক্ষমা করবেন, আমি রাজনৈতিক ধর্মীয় তথা সামাজিক গোলকধারায় পড়ে নিজেকে আমি সংযত রাখতে পারিনি। আমাকে আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি আমার বাবার বন্ধু রতন কাকা? হ্যাঁ রে, আমি চাই রতন নিবাস। কাকা এক চুপ পরে দেখা কাকা। আমি তোর কাছে কৈফিয়ত দিতে এসেছি আমার এই গরিব ভাই বোনদের তো। কৈফিয়ত? হ্যাঁ। কি কৈফিয়ত কাকা? তুই বাংলার মেয়েকে বিয়ে করতে গেলি কেন? কাকা, রমার মৃত্যুর পরে আমি মনে মনে প্রতীক্ষা করেছিলাম আমি আর কখনো বিয়ে থা করবো না। কিন্তু কাকা, আমি যে ব্রাহ্মণদের যে দক্ষতায়, ক্ষমতায়, যোগ্যতায় কোনো অংশে কম নয়, শুধু এই যে প্রমাণ করতে আমি ডাক্তার সারদা কবিকে বিয়ে করেছি কাকা। আর সারদা ব্যাপারে আমার সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন। সারদা প্রমাণ করতে চাইছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
একবার হিন্দু ধর্ম এই শিখ ধর্ম নিবি বলে ঠিক করি কয়েকজন বৌদ্ধ ধর্ম নিতে যাচ্ছিস কেন? যে ধর্ম মানুষ মানুষকে মানুষের মর্যাদা দেয় না, মানুষ মানুষকে ভাই বলে বুকে জড়িয়ে ধরে না, সে ধর্মের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিলে আমি ঘৃণা বোধ করি কাকা। আমি অচ্ছুত মাহারপুরে হিন্দু ধর্মের অচ্ছুত মাহারপুরে জন্মগ্রহণ করেছি বলে আজ আমি অস্পৃশ্য। কিন্তু কাকা, এই অস্পৃশ্যতা নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না, অস্পৃশ্যতা নিয়ে আমি পৃথিবী থেকে বিদায় দিতে চাই না। আমি চাই এমন একটা ধর্ম গ্রহণ করতে যে ধর্মে মানুষ মানুষকে ছোট মনে করে না, মানুষ মানুষকে ঘৃণা করে না। আর সব দিকে বিচার বিবেচনা করে দেখলাম একমাত্র বৌদ্ধ ধর্মই আমার পক্ষে শ্রেয়। হ্যাঁ ভীম, তুই তো এত পণ্ডিত লোক, এই দেশের জন্য জাতির জন্য কি করলি? আমি দেশের আপামর জনসাধারণের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পেরেছি কাকা। শ্রমমন্ত্রী হওয়াকালীন শ্রমিকদের কল্যাণে দ্বিপক্ষীয় বৈঠক আমি করতে পেরেছি, শ্রমিকদের একটা নিম্নতম বেতন ক্রম আমি চালু করতে পেরেছি, শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন গঠন করেছি, এমনকি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেছি। সমগ্র পৃথিবীতে যেখানে শ্রমিকদের 10-12 ঘন্টা খাটিয়ে নেওয়া হয়, সেখানে আমার এই ভারতবর্ষের শ্রমিকদের জন্য আমি 8 ঘন্টা কাজের সময়সীমা আমি নির্ধারণ করে দিয়েছি। আর মহিলাদের জন্য, হ্যাঁ কাকা, মহিলাদের জন্য আমি কিছু করতে পেরেছি। মহিলাদের মাতৃত্বকালীন সবেতন ছুটি আমি মঞ্জুর করে দিয়েছি। আর এছাড়াও পুরুষ এবং মহিলাদের মধ্যে যে একটা শ্রমের একটা বিভাজন ছিল, আমি সেই বিভাজনটা দূর করে আমি একই শ্রমের মধ্যে মানে একই মূল্যের নির্ধারণ করতে আমি পেরেছি। যেটা আমি পারিনি তা হচ্ছে হিন্দু কোড বিল আমি পাশ করতে পারিনি ওই ব্রাহ্মণ্যবাদী মানুষের চক্রান্তের পরে। সেটা যদি পারতাম তাহলে মহিলাদের আমি আরো অনেক সুযোগ আমি করে নিতে পারতাম। কাকা, আমার জীবনের সবচেয়ে মর্মান্তিক দুঃখ হচ্ছে একটাই, ভারতবর্ষের সংবিধান আমি রচনা করেছি, কিন্তু সেই সংবিধান আমি স্বাধীনভাবে লিখতে পারিনি। একটা ব্রাহ্মণ্যবাদী চক্রের মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান আমাকে রচনা করতে হয়েছে। আর সেই সংবিধানে আমি আমার দলিত মানুষদের ন্যায্য রাজনৈতিক ও সামাজিক অধিকার আমি সংস্থান করতে পারিনি। এটাই হচ্ছে আমার জীবনের অন্তর্দাহ। তোর কথা শুনতে শুনতে আমার এই মদের নেশাটাই ছুটে গেল। দা একটু খেয়ে নি, তারপরে আবার না কাকা, না না না, মদ খেয়ে আপনি পাপ করবেন না কাকা। কাকা, আপনি জেলে পাড়ার একজন গণ্যমান্য মোড়ল হয়ে সবকিছু বোঝেন, এটা কেন বোঝেন না? তুই ব্রাহ্মণ্যবাদী মানুষরা যুগ যুগ ধরে এই মাদক দ্রব্য আর ধর্মীয় নেশার আফিম খাইয়ে আমাদের দলিত ভাষা করে রাখছে, আমাদের মেরুদণ্ড ভেঙে চুরিয়ে তোমার করে দিচ্ছে, আমাদের পায়ের তলায় যুগ যুগ ধরে পিছিয়ে পড়ছে। আজ আমরা আর ওই ব্রাহ্মণ্যবাদী মানুষের পায়ের তলায় পিছিয়ে মরবো না। আজ আমরা মেরুদণ্ড সুধা করে কখন বাড়ছে আমরা উঁচু হয়ে দাঁড়াবো এবং ওই ব্রাহ্মণ্যবাদী চক্রের ভিতর থেকে আমাদের বের হয়ে আসতেই হবে। হ্যাঁ, আসতেই হবে। ব্রাহ্মণ্যবাদী নির্যাতনা আর আমরা মাথা পেতে গ্রহণ করবো না। কাকা, তুমি আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সুরে মিলিয়ে বলুন, ব্রাহ্মণ্যবাদ নিবাচ্চার, 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 ব্রাহ্মণ্যবাদ দূর হটো, দূর হটো, দূর হটো। এবং খুব বিতর্কিত দৃশ্য। আমি এই নাটকটা, এই শেষের দৃশ্য নাটকটা কয়েক জায়গায় অভিনয় হয়েছে, তাতে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। আপনারা যারা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই বুদ্ধিজীবী, গণ্যমান্য ব্যক্তি, আম্বেদকর দর্শনের উপর পণ্ডিত লোক। আপনারাও একটু মনোযোগ দিয়ে নাটকটা মানে সেই দৃশ্যটা দেখবেন। আমার যদি কোনো ভুল থাকে সংশোধন করবেন। যদিও নাটকটা আমার এই সংখ্যায় ছাপা হয়েছে, সেখান থেকে সেটা পড়েও আপনারা করতে পারেন। আর একটু বিশ্রান্তরের জন্যই একটু সময় নিচ্ছি, এরপরে আমাদের নাটকটা শেষ, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ধন্যবাদ।
জানো রুক্তু, আমার মনে হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে যেটা প্রয়োজন সে হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদ বিরোধী রাজনৈতিক দল, যে দলে উদার চেতা সব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের লোকই থাকবে। আপনি ঠিকই বলেছেন। আমি শুনেছি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল সহ অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে আপনি নাকি ওই তফসিলি জাতি ফেডারেশন পার্টি ভেঙে দিয়ে সাধারণ মানুষের জন্য ধর্মনিরপেক্ষ আরপিআই পার্টি তৈরি করেছেন। তুমি ঠিকই শুনেছ। সেই পার্টির জন্যই নাকি আপনি হাতের লেখা খোলা চিঠিতে ওই সাধারণ মানুষের কাছে এই পার্টিকে সমর্থনের জন্য আবেদন জানিয়েছেন। আর তুমি ঠিকই শুনেছ। আমার এই অসুস্থ শরীর নিয়েও আমি রিপাবলিকান পার্টির লক্ষ্য, উদ্দেশ্য এবং গঠনতন্ত্রের খসড়া আমি ইতিমধ্যেই লিখে রেখেছি। আমাদের বাগানের মালির শরীরটাকে ভালো হয়েছে। কোথায়? আমি যখন দুপুরবেলা আসছিলাম তখন দেখি সে বাগানে কাজ করছে। জানো, এই গত ৩রা ডিসেম্বর আমি হঠাৎই ওই মালির বাড়িতে গিয়েছিলাম। তো আমাকে দেখে মালিব ভয়ে একেবারে জ্বরও সরব। মানে আপনি আপনি এই অসুস্থ শরীর নিয়ে সামনে একটা মালি তার বাড়িতে গিয়েছিলেন তাকে দেখতে? ছিল তো ছিল। আপনি ছোট বাপ আমাদের ভাবি নেই। বাগানে মালির কাজ করলেও কেউ তো একজন শ্রমিক, একজন সমাজ বন্ধু। দেখো, ওই মালিক তার হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে আমার এই তৃণ বিধিটা বাগানখানাকে কত পরিপাটি করে রেখেছে। আজ সেই গাছে ফুল ফুটেছে, ফল হয়েছে। সেই ফুল ফলের অপরূপ সুষমা দেখে আমি বড্ড আনন্দ পাই। আমি অপার আনন্দ পাই। ওই মালি মাত্র 3 দিনের জ্বরে একবারে ভেঙে পড়েছে, ভেঙে পড়েছে। অথচ দেখো আমি কিন্তু মৃত্যুকে ভয় পাই না। কেননা মৃত্যু তো একদিন সব মানুষের জীবনে আসবে। সবাইকে একদিন মৃত্যুর করাল কবরে আত্মসমর্পণ করতে হবে। এই মুহূর্তে আমার কষ্ট হচ্ছে। আমার এই অচল, এই অথর্ব আর আমার এই অন্য বিষয়ের জীবনখানা নিয়ে আমার মনে হচ্ছে আমি বুঝি আমার অসমাপ্ত কাজগুলো সমস্ত করে দিতে পারবো না। না না গুরুজি, না গুরুজি, না। আপনি আপনি এভাবে ভেঙে পড়বেন না। তাছাড়া আপনি সংবিধানের মাধ্যমে যে রক্ষা কবচ আপামর জনসাধারণের মধ্যে দিয়ে গেছেন, সেই রক্ষা কবচ যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে সার্বিক অর্থে এই মানুষগুলো কিন্তু সার্বিক উন্নতি লাভ করতে পারবেই। না না, সংবিধানের সুযোগ সুবিধাগুলো এখনো মাত্র আমাদের সমাজের গুটি কয়েক শিক্ষিত মানুষের মধ্যেই সীমাবদ্ধ হয়েছে। অথচ যাদের জন্য আমি সংবিধান রচনা করেছিলাম, আমার সেই দলিত, পতিত, নির্যাতিত, নিষ্পেষিত, আমার সেই পিছিয়ে রাখা, পিছিয়ে পড়া সাধারণ মানুষ, ওদের জীবনযাত্রার পরিবর্তন হয়নি। ওরা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। অথচ আমি তো সারাটা জীবন পিছিয়ে রাখা, পিছিয়ে পড়া মানুষের জন্যই কাজ করতে চেয়েছিলাম। বেশ, আপনি যখন অসুস্থ, একটু সুস্থ হন, তারপরে এই সমস্ত কাজগুলো করবেন। আর তাছাড়া এমন কি বয়স হয়েছে আপনার? না, তুমি আমাকে যতই সান্ত্বনা দাও, যতই আমাকে বোঝাও, আমি তো জানি আমার বড় পারের ডাক এসেছে। ওই মহাসিন্ধুর ওপার থেকে আমি মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি। ওই নীল আকাশের
সন্ধে তারাগুলো আমাকে হাত বুঝি ইশারা দিয়ে ডাকছে, আমাকে ওদের কাছে চলে যেতে হবে, আমাকে ওদের কাছে চলে যেতে হবে। এই মুহূর্তে আমার চারপাশে আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যে আমার অবর্তমানে আমার অসমাপ্ত কাজ, অসমাপ্ত কাজের দায়িত্ব যে মাথা এতে গ্রহণ করবেন, যে কাঁধে তুলে নেবে, এমন কাউকে আমি। আপনি ঠিকই বলেছেন। আপনার অনুগামীদের বেশিরভাগই দেখি নেতৃত্ব আর ক্ষমতার জন্য নিজেদের মধ্যে লড়াইতেই ব্যস্ত। একটা বেশিক্ষণ দেখেছিলাম সেই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, অথচ তিনিও আজ ঠিক বলেছ, সমগ্র ভারতবর্ষ জুড়ে আমি ওই একজন মহান হৃদয়ের মানুষ আমি খুঁজে পেয়েছিলাম শোকের মধ্যে, আর পেয়েছি অগণিত সব মুসলমান যাদের জন্য আমি 1946 সালে গণপরিষদে প্রবেশ করতে পেরেছিলাম, যার ফলে না আজ আমি সর্বজন পরিচিত বিআর আম্বেদকর পেয়েছি। হ্যাঁ স্যার, আপনার এই সার্বিক কৃতজ্ঞতা বোধের জন্যই কিন্তু আপনি ভারতবর্ষের আপামর জনসাধারণের কাছে বাবা সাহেব হয়ে উঠতে পেরেছেন। আচ্ছা রক্ত, সারদা কবি কি এখনো ফিরে আসেননি? দাঁড়ান না, আচ্ছা উনি কোথায় গেছেন জানো কে? তা তো জানি না। কেন জানো না? বাড়ির লোকজন কোথায় থাকে না থাকে, কোথায় যায় না যায়, এটা আপনি খোঁজ খবর রাখা তোমার ডিউটির মধ্যে পড়ে না? না স্যার, আমি কেবলমাত্র আপনার সচিব এবং সেবক, অন্য কারণ নয়। তুমি রেগে যাচ্ছ, আর আমি পুরো যেমন চঞ্চল হয়ে তোমাকে একটু পুরোভাবে কথাটা বলে ফেললাম, রাগ করে থাকলো না। বলছিলাম আমার ওই 4 তারিখে লেখা দুটো চিঠি কংগ্রেস বিরোধী নেতা বিজি আটরে আর SM জোশীকে পাঠাতে বলেছিলাম। ওটা আমি পাঠিয়ে দিয়েছি, ওটা আমি সময় মতোই পাঠিয়ে দিয়েছি, আপনার চিন্তা করতে হবে। তথাগত বুদ্ধ আর ওই কার্ল মার্কস লেখাটি টাইপ করা হচ্ছে? হ্যাঁ, ওটা আমি টাইপ করে আপনার ওই যে শোবার ঘরে সেটা নিচে ওইটা রেখে দিচ্ছি, আপনি একটু চোখ বুলিয়ে নিয়ে দেখে নিন। বর্মা সরকার আর ওই SM জোশীকে লেখা চিঠিগুলো আলমারি থেকে ওটা আমি আলমারি থেকে বের করে আমার টেবিলে আপনার ওই টেবিলের উপর অ্যানিউলেশন অফ কাস্ট যে বইটা আছে ওই বইটা চাপা দিয়ে রেখে দিন, আপনি একবার দেখে নিন। আপনি একটু চুপ করুন। এই যে মিস্টার মানব চাঁদ্রত্ব, আপনাকে অনেককে নিষেধ করেছি, ওর শরীর খারাপ, ওর সাথে বেশি বকবক করবেন না। স্টপ প্লিজ। আমি কি জানতে পারি যে কোন মহৎ কাজ উদ্ধারের জন্য তুমি বাড়ি থেকে বের হয়েছিলে? হ্যাঁ, ডক্টর মালভনকারের সঙ্গে শপিং করতে গিয়েছিলাম। ডক্টর মালভনকার শপিং? সে তো গিয়েছে সেই দুপুর 1:30, আর এখন ফিরলে কিনা রাত্রি 8:30। হ্যাঁ, আমি তো অনেকক্ষণ আগে ফিরেছি। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। আমি অন্তত 5 দিনে আমি বহুজনকে ডেকে জিজ্ঞেস করেছি, তারা প্রত্যেকে বলে তোর ফেরোনি। তাছাড়া বোম্বে শহরে কি কোনো মার্কেট নেই? মালভনকারকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে বলে এটা ডক্টর বিআর আম্বেদকরের পাঠভবন, তাই ঐতিহ্য আছে, একটা মানবর্ষণ আছে, তার আভিজাত্য আছে। আমি চাই না তোমার বেহেবে, তোমার আচরণে, তোমার অশুভ আচরণে সেই বাড়ির ঐতিহ্য তখন থেকে তুমি তো জানো ডক্টর মালভনকার আমার সিনিয়র ফ্রেন্ড, আমরা দুজনে একই সঙ্গে একই মেডিকেল কলেজ থেকে কোর্স কমপ্লিট করেছি। তাছাড়া বম্বে হসপিটালে আমরা দুজন তোমাকে চিকিৎসা করিয়েছি। তখন থেকে ডক্টর মালভনকার প্রত্যেক মাসে একবার করে এসে তোমাকে চেক আপ করে যাচ্ছে। প্রয়োজনে এই বাড়িতে
আমাদের এই স্বামী স্ত্রী করার মাঝখানে আমার না থাকারই সমস্যা। তুমি যেখানে আছো, যেভাবে আছো সেভাবে থাকবে। আমার ব্যক্তিগত সচিব হিসেবে তোমার অন্তত জেনে রাখা ভালো যে কম বয়সী ডাক্তার ব্রাহ্মণ বউকে নিয়ে দীর্ঘ 8-10টি বছর বিয়ে অম্বেদকর সুখে আছে। কত সুখের সংসার আমি পেয়েছি। তোমার সেটা জেনে রাখো। মিস্টার মানব চন্দ্র। ইয়েস ম্যাডাম। তাহলে আপনি বিচার করুন, 1947 সালের আগস্ট মাসের পর থেকে ডক্টর আম্বেদকরের শরীর দিনের পর দিন খারাপের দিকে যেতে থাকে। হাসপাতালের বেডে হার্টের ব্যথায় সারা দিন রাত ছটফট করতেন, এক ফোঁটা ঘুমোতে পারতেন না। ওর কষ্ট দেখে আমি একজন ডাক্তার হয়েও ভীষণ বিচলিত হয়ে পড়তাম। ভাবতাম দেশের একজন শ্রেষ্ঠ পণ্ডিত এবং দলিত মানুষের মুক্তিদাতা এভাবে রোগে ভুগে শেষ হয়ে যাবে। না না, ডাক্তার হিসেবে আমি তো হতে দিতে পারি না। তাই তো সেবার মনোভাব নিয়ে সকলের অমতে 1948 সালে 15 এপ্রিল ওকে আমি বিয়ে করেছিলাম। আপনি বলুন এই সিদ্ধান্তে কি আমার কোনো ভুল ছিল? না না, সেবার মনোভাব নিয়ে তুমি আমার জীবনে আসবে। এবার আমি শুনেছি চক্রান্তকারীদের পক্ষ থেকে তুমি আমার জীবনে এসেছো। তুমি আমার জীবনটাকে স্লো পয়জনিং করে দিতে চাইছো। দিনের পর দিন আমাকে তুমি পঙ্গু করে দিচ্ছ। না না, তুমি আমার স্ত্রী নও। তুমি সৎ, তুমি প্রবঞ্চ, তুমি বিশ্বাসঘাতী। এ কথা তুমি বলতে পারলে? তুমি বলবেই তো আমি একজন ব্রাহ্মণ কন্যা, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ত্যাগ করে জাত ধর্ম বিসর্জন দিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম সুখী হতে পারবো, সুখী হব। আর তুমি কি না আজকে বললে প্রবঞ্চক। একথা তুমি আমাকে বললে, অথচ তুমি আমাকে বলেছিলে, ভালোবেসে বলেছিলে, সারদা বলে না ডেকে তুমি সবিতা বলে ডাকতে। আর আজ তুমি আমাকে বলছো প্রবঞ্চক। আমি ঠিকই বলছি, নইলে ফ্রান্সের কসমিক রেডিয়েশন প্রক্রিয়ায় কেন তুমি আমাকে ট্রিটমেন্ট করালে না? কেন দিনের পর দিন তুমি বন্ধু হয়ে যাচ্ছে, আমি অধর্ম হয়ে যাচ্ছে আমার জীবন? কেন কিনোতর হয়ে যাচ্ছে? কেন আমি বেশ বুঝতে পারছি তুমি শুধু অথর্ব না, তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো। আমার পেছনে অপবাদ তুমি আমার দিতে পারতে না। ম্যাডাম আপনি ভুল বুঝছেন ম্যাডাম। বাবা সাহেব কিন্তু নিজের মনের কথাটা আপনাকে শোনায়নি। বাবা সাহেব এই লোকমুখে শোনা কথাটাই আপনাকে শুনিয়েছেন। থাক, আপনাকে আর সবাই গাইতে হবে না। আপনি বরং এই মলমটা নিয়ে ওর মাথায় দিয়ে ওকে শান্ত করার চেষ্টা করুন। আমি পাশের ঘরে আছি। বাইরে ভাই ইমিডিয়েট একজন সাইকিয়াট্রিস্ট দিয়ে ওকে চিকিৎসা করার ব্যবস্থা করুন। আপনি আমার সামনে আমাদের বাবা সাহেবকে এইভাবে অপমান করতে পারেন না। ইতিহাস কোনদিন আপনাকে ক্ষমা করবে না, বুঝলেন? কোনদিন ক্ষমা করবে না। একটা কথা জেনে রাখুন মিস্টার নানক চন্দ্র, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর আপনাদের অসংখ্য মানুষের, সমস্ত ভারতবাসী বাবা সাহেব হলো। উনি কিন্তু আমার স্বামী, আমি ওর স্ত্রী। আর ইতিহাস কোনোদিন কোনো
উথাল পাতালের কথা লেখে না, লিখতে পারে না। চলে, গুড নাইট। বুঝি আমি তাদের ইতিহাস তোমাকে আমাকে নিয়ে কি লিখবে জানি না। ইতিহাস ইতিহাস এমাত্র লিখবে, অবশ্যই লিখবে। ছবিটা আম্বেদকর আমার এই নিঃসঙ্গ জীবনে, আমার এই লড়াকু জীবনে সহকর্মিনী, সহচরী, সেবিকা এবং সহযোদ্ধা হয়ে এসেছিল বলেই আজও আমি বেঁচে আছি। আজও আমি বেঁচে আছি এবং ওই ব্রাহ্মণ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বেঁচে আপনি চুপ করুন স্যার, আপনি কথা বলবেন না স্যার। আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন। আমি আপনার বুকে একটা হাত তুলে দিচ্ছি সাহেব। আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন সাহেব। আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন। ঘুমানোর চেষ্টা করুন, আর কথা বলবেন না। ঘুমবো কাল ঘুমের কোলে মাথা রেখে আজ আমি ঘুমবো। আমি কাল ঘুমের কোলে মাথা রেখে ঘুমাবো। ব্যথাটা কি ঠিক আছে সাহেব? আপনার ব্যথাটা কোথায় বেড়েছে? আমি ট্যাবলেট নিয়ে এসি, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসি, সবিতাকে তুমি দেখো না। সবিতা আমার জন্য সারা জীবন অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক ধৈর্যের পরিচয় সবিতা দিয়েছে। অনেক লাঞ্ছনা, বঞ্চনা, অনেক লোক অপমান সবিতা। ওকে দেখো না, ওকে বিশ্রাম করতে দাও। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি কথা বলবেন না সাহেব। আপনি একটু চুপ করুন সাহেব। আপনি একটু চুপ করুন সাহেব। আপনি একটু চুপ করুন সাহেব। চুপ করুন। চুপ করুন সাহেব। আমি জীবন সায়ালে দাঁড়িয়ে শেষ বাড়ির জন্য আমি একটা শেষ কথা তোমাকে আমি বলে দিতে চাই। না, আমার এই জীবন সায়ালে দাঁড়িয়ে আমার জীবনের শেষ কথাটি তোমার হাত আমি অনুরোধ করছি, আমার এই শেষ কথাটি তুমি শুনে দিত। সারা জীবন ধরে আমি যা করেছি, দুর্লঙ্ঘ বাধার প্রাচীর অতিক্রম করে প্রতি ইঞ্চি জমি আমাকে ওই ব্রাহ্মণ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাকে করতে হয়েছে। আজ আমার দলিত ভাইদের মুক্তি সংকটখানা এত দূর আমি আনতে পেরেছি। এই সংকটখানা আমার অনুগামীদের, তুমি বলো এই সংকটখানা যেন তারা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এই কথাটা আমার অনুগামীদের তুমি বলবে তো? যদি সম্ভব না হয়, এই মুক্তি সংকট যদি এখান থেকে এগিয়ে নেওয়া সম্ভব না হয়, তাহলে আমার দলিত ভাইদের তুমি বলো, আমার অনুগামীদের তুমি বলো, এই সংকট
মাতে